আজকে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো। একটা যুগান্তকারী পরিবর্তন। ভাবুন তো, একটা সময় ছিল যখন জমির মালিকানা ছিল মুষ্টিমেয় কিছু লোকের হাতে, আর যারা চাষ করত তাদের কিছুই ছিল না। সেখান থেকে কিভাবে আইন বদলে পুরো সিস্টেমটাই পাল্টে গেল, আর জমি সরাসরি কৃষকদের হাতে চলে এলো। চলুন সেই অসাধারণ আইনি যাত্রার গল্পটাই আজ শোনা যাক। ব্যাপারটা শুরুই হয় একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন দিয়ে। জমির আসল মালিক কে হওয়া উচিত? যার হাতে দলিলের কাগজ আছে সে, নাকি যে মানুষটা রোদে পুড়ে জলে ভিজে ওই মাটিতে ফসল ফলায় সে? এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় ১০০ বছরের সামাজিক আর আইনি লড়াই চলেছে, আর এই বিতর্কেরই ফল পুরো অঞ্চলের ভাগ্যবদল। তো এই যে এত বড় সংস্কার, এগুলো কেন দরকার পড়ল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, সেই জমিদারদের যুগে। তখন কৃষকদের সাথে রাষ্ট্রের সরাসরি কোনো যোগ ছিল না। মাঝখানে দাঁড়িয়েছিল একদল খুব শক্তিশালী লোক, মানে মধ্যস্বত্বভোগী। এই গল্পের দুটো প্রধান চরিত্র। একদিকে ছিলেন জমিদাররা, মানে ভূস্বামী। ভাবা যায়, বিশাল বিশাল জমির মালিক, প্রচণ্ড ক্ষমতা তাদের হাতে, আর তারাই সরকারের হয়ে খাজনা তুলতেন। আর অন্যদিকে ছিল রায়ত, মানে সাধারণ কৃষক, যারা চাষটা করত, কিন্তু সেই জমির ওপর তাদের বলতে গেলে কোনো অধিকারই ছিল না, কোনো নিরাপত্তাও না। এখন প্রশ্ন হল, এই যে একটা বৈষম্যের ব্যবস্থা, এটা একটু জাঁকিয়ে বসল কিভাবে? এখানেই আসে ব্রিটিশদের ভূমিকা। তাদের তৈরি করা একটা আইন, জাস্ট একটা আইন, এই সমস্যাটাকে আরও পাকাপোক্ত করে দেয়, আর জন্ম দেয় প্রায় ১৫০ বছরের একটা গভীর লড়াইয়ের। এই টাইমলাইনটা দেখুন। ১৭৬৫ সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের দিয়ে রাজস্ব আদায় করাচ্ছিল, কিন্তু আসল খেলাটা ঘুরে গেল ১৭৯৩ সালে। লর্ড কর্নওয়ালিস নিয়ে এলেন চিরস্থায়ী বন্দোবস্ত আইন বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, আর ব্যাস, এই একটা আইনের জন্য জমিদাররা হয়ে গেল জমির পাকাপাকি মালিক। আর কৃষকদের অধিকার, সেটার কথা কেউ ভাবলই না। আর এর ফল হল সাংঘাতিক। ভাবুন, কৃষকরা যে জমিতে বংশপরম্পরায় চাষ করছে, সেই জমিতে তাদের কোনো নিরাপত্তা রইল না। তারা কমপ্লিটলি জমিদারদের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ল। আর এই শোষণ, এই অবিচারই কিন্তু ভবিষ্যতের সব ভূমি সংস্কারের আসল কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, দেশ স্বাধীন হল, আর স্বাধীন হবার পর একটা নতুন হাওয়া বইতে শুরু করল, সামাজিক ন্যায় বিচারের হাওয়া। তখন সবাই বুঝতে পারল, এই পুরনো সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা আর চলতে পারে না, একে ভাঙতেই হবে। আর সেই ভাঙার কাজটা শুরু হলো দুটো যুগান্তকারী আইনের মাধ্যমে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই ছিল সেই বিপ্লবের প্রথম আর সবচেয়ে বড় অস্ত্র, ওয়েস্ট বেঙ্গল এস্টেটস অ্যাকুইজিশন অ্যাক্ট ১৯৫৩। এই আইনটাই ছিল জমিদারি প্রথাকে ভেঙে ফেলার জন্য প্রথম এবং সবচেয়ে জোরালো পদক্ষেপ। এই দুটো আইনকে একটা 1-2 পাঞ্চের সাথে তুলনা করা যেতে পারে। ব্যাপারটা খুব সহজ। ১৯৫৩ সালের আইনটা ছিল জমি অধিগ্রহণের জন্য, মানে জমিদারদের থেকে তাদের সব সম্পত্তি আর অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রের হাতে তুলে দেওয়া। আর তার ঠিক পরে ১৯৫৫ সালের আইনটা ছিল সেই জমি সাধারণ কৃষকদের মধ্যে বিলি করার জন্য। সোজা কথায়, একটা আইন ক্ষমতা কেড়ে নেওয়ার, আর অন্যটা সেই ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার। ১৯৫৩ সালের এই আইনের উদ্দেশ্যগুলো ছিল একদম পরিষ্কার। দেখুন, ৪টে মূল ধাপ ছিল। প্রথমত, ক্ষতিপূরণ দিয়ে জমিদারদের সব স্বার্থ একেবারে শেষ করে দেওয়া। দ্বিতীয়ত, তাদের কিছু জমি নিজেদের কাছে রাখতে দেওয়া হয়েছিল, কিন্তু মালিক হিসেবে নয়, রাষ্ট্রের অধীনে একজন প্রজা হিসেবে। তৃতীয়ত, শুধু জমি নয়, খনি বা খনিজ সম্পদের ওপর থেকেও তাদের সব অধিকার কেড়ে নেওয়া হলো। আর শেষে বাকি যা যা আনুষঙ্গিক ব্যাপার ছিল সেগুলোরও সমাধান করা। কিন্তু আইন তো শুধু কাগজে কলমের ব্যাপার নয়, তাই না? এর আসল প্রভাব তো পড়ে মানুষের জীবনে। চলুন এবার দেখি এই আইনগুলো সাধারণ কৃষকদের জীবনে ঠিক কী পরিবর্তন এনেছিল, কিভাবে তাদের বহু দিনের একটা স্বপ্ন সত্যি হয়েছিল। ১৯৫৫ সালের ভূমি সংস্কার আইনের মূল ভিত্তি ছিল একটাই নীতি, একটা সহজ কিন্তু খুব শক্তিশালী কথা: লাঙল যার, জমি তার। মানে, যে জমিতে লাঙল দেবে, যে ফসল ফলাবে, সেই জমির মালিকও সেই হবে। এই স্লোগানটাই ছিল গোটা আন্দোলনের আসল শক্তি।
ভাবা যায় ব্যাপারটা কতটা বিপ্লবী ছিল। ১৯৫৫ সালে বিধানসভায় সত্যেন্দ্র কুমার বসু এই আইনটা নিয়ে বলতে গিয়ে একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি এটাকে বলেছিলেন একটা নীরব বিপ্লব। কেন? কারণ এটা কোনো রক্তপাত ছাড়াই একটা আমূল পরিবর্তন এনেছিল, যা চাষিদের হাতে শুধু জমি নয়, তাদের আত্মবিশ্বাস আর সম্মানও ফিরিয়ে দিয়েছিল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল? ফলাফলটা ছিল এক কথায় যুগান্তকারী। যে রায়ত বা কৃষক এতদিন অন্যের জমিতে শুধু ভাড়াটে চাষি হিসেবে কাজ করত, সে এবার আইনতভাবে তার নিজের জমির মালিক হয়ে গেল। এই একটা পরিবর্তনই তাদের সামাজিক মর্যাদা, তাদের সম্মান, সব কিছু এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই যে নীরব বিপ্লবের কথা আমরা বলছি, এটা কিন্তু একদিনে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। সত্যি বলতে এটা ছিল একটা দীর্ঘ প্রক্রিয়ার শুরু, যে প্রক্রিয়াটা আজও চলছে। আসলে এই ভূমি সংস্কার আইনটা পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। এটা একটা জীবন্ত দলিলের মতো, যা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে। যেমন দেখুন না, ২০০৩ সালে রায়তের অধিকারকে মালিক হিসেবে আরও পাকা করা হলো। আবার ২০১২ সালে শিল্প পার্কের জন্য নতুন নিয়ম এলো, বা ২০১৭ সালে কৃষকদের খাজনা মকুব করে দেওয়া হলো। এমনকি ২০১৮ সালে ছিটমহলের বাসিন্দাদেরও জমির অধিকার দেওয়া হয়েছে। এই সব কিছুই প্রমাণ করে যে সংস্কারের এই যাত্রাটা আজও থামেনি। তো পুরো আলোচনাটার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। পশ্চিমবঙ্গের এই সংস্কারের মূল লক্ষ্য ছিল ভূমি ব্যবস্থাকে সামন্ততন্ত্রের অত্যাচার থেকে মুক্ত করা। এখন প্রশ্ন হল, সময় কি এসেছে সারা ভারতের জন্য একটা অভিন্ন ভূমি আইন বা ইউনিফর্ম ল্যান্ড কোড নিয়ে ভাবার? এই বড় প্রশ্নটা আজকের মতো আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।